প্রিয় লিসেনার্স, স্বাগতম জানাচ্ছি আমাদের ৭১ নং এপিসোডের প্রথম ঘটনায়। আর এখন যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি চট্টগ্রাম থেকে আমাদেরকে পাঠিয়েছেন আপনাদের সকলের প্রিয় মোহাম্মদ জুবায়ের ইসলাম ভাই। তবে এই ঘটনাটি কিন্তু সুফিয়ান হুজুরের ঘটনা নয়, আর এই ঘটনাটি উনি ওনার ওয়াইফের কাছ থেকে সংগ্রহ করেছেন। যখন সুফিয়ান হুজুর একটি ঘটনা উনি লিখে আমাদেরকে পাঠাচ্ছিলেন, তখন ওনার স্ত্রী পাশে এসে দাঁড়ান এবং সেই আংশিক ঘটনাটি উনি ওনার কাছ থেকে পড়েন। পড়ার পরে উনি বলেন যে ওনার জানা একটা ঘটনা রয়েছে, খুবই অদ্ভুত একটি ঘটনা, ভয়ানক ঘটনাও বটে। তখন জুবায়ের ইসলাম ভাই সেই ঘটনাটি শোনেন এবং ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য উনি ওনার শাশুড়ির সঙ্গেও কথা বলেছিলেন। মূলত ঘটনাটি ঘটে পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার বুড়িখালী ইউনিয়নে। সেখানে একটি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। সেই প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস 3-তে 2009 সালের প্রথমের দিকে, এই সময়ে এই জুবায়ের ইসলাম ভাইয়ের ওয়াইফ উনি লেখাপড়া করতেন। আমি সঙ্গত কারণে এক্সাক্ট সেই প্রাথমিক বিদ্যালয়ের নামটা বলছি না, যারা ওই এলাকায় আছেন তারা শুনলেই বুঝতে পারবেন আমি কোনটার কথা বলছি। যেহেতু সরকারি স্থাপনা, এই জন্য আমি এই বিষয়টি আপনাদের সামনে সরাসরি একদম ভেঙে উপস্থাপন করলাম না। আর এই ঘটনাটি শোনার সময় বা পরে যারা ওই প্রাথমিক বিদ্যালয় সম্পর্কে জানবেন, অবশ্যই আপনারা কেউ কমেন্ট করে ওই প্রাথমিক বিদ্যালয়ের নামটা লিখবেন না, এটা বিশেষ অনুরোধ থাকলো, এটা লিখবেন না। কারণ সরকারি স্থাপনা নিয়ে কোনো ধরনের কোনো কথা না বলাটাই উচিত। এই জন্য আমি কিছু তথ্য হাইড করে গেলাম। আপনারা জানবেন, বড়জোর এতটুকু লিখতে পারেন যে হ্যাঁ এটা আমরা জানি, এটা হয়েছে, এটা জানি, কিন্তু প্রাথমিক বিদ্যালয়ের নামটি লেখার কোনো প্রয়োজন আমি দেখি না। যেহেতু আমরাও বলছি না, আপনাদেরও জানানোর দরকার নাই। তো ওই গ্রামের স্কুলগুলোতে তখন তো এখনকার মতো এত আধুনিক দালান টাইপের ছিল না। সদ্য যে সুন্দর সুন্দর বিল্ডিং গুলো হয়েছে এরকমটা ছিল না, ম্যাক্সিমাম গুলো ছিল একতলা বিশিষ্ট, গ্রামের গুলোর কথা বলছি আর কি। তো কিছুদিন পর সরকারি অর্থায়নে পুরনো স্কুলের ঠিক অপর পাশে নতুন ভবনের কাজ শুরু হয়, ওই বিদ্যালয়েও হয় আর কি। তো শুরুতেই এই স্কুলের পিলার নির্মাণের জন্য কনস্ট্রাকশন কর্মীরা মাটি কাটতে শুরু করেন। বেশ গভীর করার পরে হঠাৎ করে মাটির নিচে চাপা দেওয়া 4টি কাচের বোতল আবিষ্কার করেন, যা ছিপিবদ্ধ অবস্থায় ছিল। এগুলোর কাঁচগুলো ছিল বেশ মোটা এবং এগুলো যে বহুদিন আগের কাচের বোতল তা স্পষ্ট বোঝা যাচ্ছে। এটা এখনকার জামানার কাচের বোতল নয়। তো গরিব মানুষগুলো ভেতরে দামি কিছু আছে ভেবে সবগুলো বোতলের ছিপি খুলে ফেলে। ছিপিগুলো খুব শক্ত করে কোনো সুতো টুতো দিয়ে বা এরকম করে কিছু বাঁধা ছিল। আর ওই কাচের বোতলগুলো এতটা ট্রান্সপারেন্ট বা স্বচ্ছ ছিল না, যার কারণে বোতলের ভেতরে কি আছে সেটা কিন্তু আসলে বোঝা যাচ্ছিল না। বোতলগুলো খুব ভারী ছিল, আর এই কারণে মূলত ওর ভেতরে দামি কিছু আছে ঝাঁকাঝাঁকি করে কিছু বোঝা যাচ্ছিল না। আর এটা খুলে বের করলে কিছু পাওয়া যাবে, এই আশায় তারা ওই ছিপিটা খুলে ফেলে। ছিপি খোলার পরে দেখে যে তেমন কিছু নাই। ওই বোতলটা ভাঙার পরেও ভেতর থেকে কিছু বের হয় না। এরকম 4টা বোতল ভাঙার পরে দেখা যায় ভিতরে কিছুই নেই। তারা হতাশ হয়ে পাশ দিয়ে বয়ে যাওয়া একটা খালের পানিতে ওই বোতলগুলো ছুঁড়ে ফেলে দেয়। ব্যাস, প্রথম অংশ এতটুকুই। আর এর বেশ কিছুদিন পরে ঘটনা শুরু হয়। ততদিনে ওই জায়গায় একতলা ভবন তৈরি হয়ে যায় এবং পুরনো ভবনে জায়গা স্বল্পতার কারণে নতুন ভবনে ক্লাস 5-এর নতুন ক্লাসরুম করা হয়। পুরনো ভবনে তো জায়গা সংকলন হচ্ছে, নতুন বিল্ডিং হয়েছে, তখন ওইভাবে উদ্বোধন করা হয়নি বা হয়েছিল। তো ক্লাস 5-এর ক্লাসটি রুম ক্লাসরুমটা ওই নতুন ভবনে শুরু করা হয় তখন। তো গ্রামের স্কুলগুলোতে আমরা সাধারণত দেখতে পাই যে কিছু কিছু ছেলে মেয়েরা একটু বেশি বয়সে স্কুলে ভর্তি হয়, আর ওরা যখন ক্লাস 5-এ ওঠে তখন আকার আকৃতিতে কিন্তু বেশ বড় হয়ে যায়, এমনটা কিন্তু আমরা দেখি। তো সেই হিসেবে বেশ কিছু মেয়ে ওই সময় যারা ক্লাস 5-এ পড়তো তারা বেশ বড় হয়ে গিয়েছিল। তো ঘটনা শুরু এমন একটা মেয়ের সাথে। একদিন ক্লাস চলাকালীন ওই মেয়েটি তাদের নতুন যে ভবনটা হয়েছে সেই ভবনের ওয়াশরুমে যায়। ওয়াশরুম থেকে স্বাভাবিকভাবে ফেরত আসে, কিন্তু ফেরত আসার অল্প কিছুক্ষণ পরে মেয়েটি হঠাৎ বিকট এক চিৎকার দিয়ে কান্নাকাটি শুরু করে দেয়। তার বন্ধুরা তাকে ধরতে গেলে সে তাদের সজোরে কামড়ে দিতে থাকে এবং অস্বাভাবিক আচরণ করতে শুরু করে। স্কুলের শিক্ষকেরা বিষয়টি দেখার জন্য দৌড়ে আসেন
এবং ওই মেয়েটিকে ধরার চেষ্টা করেন। মেয়েটি তাদের মধ্যেও 2-3 জনকে কামড়ে দেয়। তখন উপায়ন্তর না দেখে মেয়ের বাড়িতে খবর দেওয়া হয়। বাড়ির লোকজন এসে তাদের মেয়েকে নিয়ে যান। গ্রামে এখনো এমন কিছু হলে ডাক্তারের আগে কোনো হুজুর বা কবিরাজ দেখানো হয়। ওই মেয়েটির ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। তাকে একজন হুজুর এনে ঝাড়ফুঁক করানো হলে তার আচরণ আস্তে আস্তে স্বাভাবিক হয়ে আসে। এটা ছিল ঘটনার শুরু। এই ঘটনার সপ্তাহখানেক পর আরো একটি মেয়ে আক্রান্ত হয় এবং আগের মেয়েটির চাইতে তার আচরণ আরো ভয়াবহ ছিল। সেও ওয়াশরুম থেকে এসে একইভাবে চিৎকার দিয়ে ওঠে এবং তার চিৎকারের সাথে সাথে ওই ক্লাসের আরো 3 জন মেয়ে সুর মিলিয়ে চিৎকার শুরু করে দেয় এবং ওর মতো করে অস্বাভাবিক রকমের আচরণ শুরু করে। একজন ক্লাসের শেষের দিকে কোন একটা স্থানে গিয়ে হাঁটু মুড়ে কান্না শুরু করে দেয়। একজন সবাইকে কামড়ে দেওয়ার চেষ্টা করে। একটি মেয়ে অজ্ঞান হয়ে যায়, আর বাকি যে একজন ছিল সে টিচারের টেবিলের উপর দাঁড়িয়ে বিড়বিড় করে কিছু একটা বলতে থাকে। হঠাৎ এমন অবস্থায় স্কুলের শিক্ষকেরা সবাই ভয় পেয়ে যান। এই 4 জন মেয়ের মধ্যে একজন সম্পর্কে এই জুবাইর ইসলাম ভাইয়ের স্ত্রীর দুঃসম্পর্কের খালা হন। তার নাম হচ্ছে ফজিলা। অবস্থা খারাপ দেখে সবার বাড়িতে খবর পাঠানো হয়। এরপর যার যার বাড়ির লোক এসে তাদেরকে নিয়ে যান এবং নিজেদের মতো করে হুজুর কবিরাজদের চিকিৎসা করানো হয়। স্কুলের শিক্ষকগণ হঠাৎ এমন অবস্থা দেখে ওই দিনের মতো স্কুল ছুটি দিয়ে দেন এবং অন্যান্য শিক্ষার্থীদের জিজ্ঞেস করে জানা যায় যে এই ঘটনার আগে এই 4 জন মেয়েই সকলেই কিছুক্ষণ আগে পরে তাদের স্কুলের ওয়াশরুমে গিয়েছিল। এরপর স্কুলের শিক্ষকগণ তাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলে সাময়িকভাবে স্কুল বন্ধ করে দেন, কারণ এমন একটা ঘটনা ঘটে চলছে, এইটা সুরাহা না হওয়া পর্যন্ত স্কুল খুললে আরো বড় ধরনের ঘটনাই বাচ্চা কাচ্চাদের সাথে ঘটতে পারে। কারণ এখানে শিশু শ্রেণী রয়েছে, ক্লাস 1-এর ছোট ছোট বাচ্চারা রয়েছে। এরকম কামড় দিলে যদি ভয়ানক কোনো ঘটনা ঘটে এর দায়ভার কে নেবে? যেহেতু তখন ওই বিষয়টা সুরাহা হচ্ছিল না, এজন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে অনুমোদন নিয়ে সাময়িকভাবে স্কুলের শিক্ষা কার্যক্রম বন্ধ করে রাখা হয় এবং এটা প্রায় 2 মাস স্থায়ী ছিল। এদিকে এই জুবাইর ইসলাম ভাইয়ের শ্বশুরবাড়ি থেকে ওনার স্ত্রীকে ওই স্কুল থেকে সরিয়ে নেওয়া হয় এবং যেটা হয় সেটা হলো যে ওনাকে অন্য একটা স্কুলে ভর্তি করে দেওয়া হয়, যার কারণে ওই মেয়েগুলোর আসলে কি অবস্থা হয়েছিল সেটি ওনার স্ত্রী আর জানতে পারেননি। তবে ওই ফজিলা খালার সাথে কি হয়েছিল সেটা জানা গিয়েছে এবং সেটা আমরা এখন বলবো। ফজিলা খালার পরিবার এতটা সচ্ছল ছিল না, তাই মেয়েকে স্কুল থেকে ওই অবস্থায় আনার পরে ডাক্তার না দেখিয়ে বাড়িতেই পাশের মসজিদের একজন হুজুরকে দিয়ে টুকটাক ঝাড়ফুঁক করানো হয়। তো ওইভাবেই ওই অবস্থায় রেখে দেওয়া হয়, কিন্তু দেখা যাচ্ছিল যে দিন দিন তার অবস্থা আরো খারাপ হচ্ছে। তিনি খুব শুকিয়ে যাচ্ছিলেন, একা একা কথা বলতেন, কেউ তার বাড়িতে গেলে গালিগালাজ করতেন, ঠিক মতো কাউকে চিনতে পারতেন না। বেশিরভাগ সময় পাগলামি বেড়ে যাওয়ায় তাকে ঘরের ভেতরে বেঁধে রাখা হতো। রাত হলে ফজিলা খালার অবস্থা আরো খারাপ হতো। রাতে তিনি খুব হিংস্র হয়ে উঠতেন, কেউ সামনে গেলে খুব মারমুখী আচরণ করতেন, বের হয়ে যেতে চাইতেন ঘর থেকে। একদিন তো ঘরের বেড়া ভেঙে বেরও হয়ে যান। পরে তার বাবা চাচারা খুঁজে ফেরত নিয়ে আসেন। অনেক হুজুর কবিরাজ দেখানোর পরেও কোনো কাজ হচ্ছিল না। অবশেষে বেশ কিছুদিন যাওয়ার পর তার বাবা ভালো একজন হুজুরের খবর পান, তাকে বাড়িতে নিয়ে আসেন। তিনি বেশ সময় নিয়ে ফজিলা খালাকে পর্যবেক্ষণ করেন এবং কিছু প্রশ্ন করেন তার মা বাবাকে। সেদিনের মতো উনি সময় চেয়ে চলে যান। কয়েকদিন পরে তিনি আবার আসেন এবং ফজিলা খালার উপরে রুকিয়া পরিচালনা করেন। দেখতে দেখতে সকলের সামনে ফজিলা খালার চোখ, কথাবার্তা সবকিছু স্বাভাবিক হয়ে আসে। ওনার চোখের কালারটাও ফ্যাকাশে হয়ে গিয়েছিল। এরপর আল্লাহর রহমতে তার কোনো সমস্যা হয়নি। বর্তমানে ফজিলা খালা কিন্তু বিবাহিত এবং তার কিন্তু বাচ্চা কাচ্চা রয়েছে, আলহামদুলিল্লাহ। তো সেদিন সেই হুজুর ফজিলা খালাকে সুস্থ করার পরে তো ফজিলা খালার যে বাবা সেই হুজুরকে নিয়ে তাদের ওই স্কুলের হেডমাস্টারের সাথে দেখা করতে চান। তো হেডমাস্টার সাহেবকে তিনি বলেন যে তিনি তার সাহায্যকারী জিনদের মাধ্যমে জানতে পেরেছেন যে এই যে স্কুল, এই স্কুলের নতুন যে ভবন তৈরি করা হয়েছে সেখানে বহু আগে একজন আলেমকে কবর দেওয়া হয়েছিল। তো ওই আলেম কিছু খুবই দুষ্টু প্রকৃতির
জিনদেরকে, বিশেষ করে 4টা জিনকে উনি ওই জামানায় শক্তপোক্ত যে বোতল ছিল সেই বোতলের মধ্যে কয়েদ করে রেখেছিলেন এবং উনি জানিয়ে গিয়েছিলেন যে তার মৃত্যুর সময় বা মৃত্যুর পর তার কবরের পাশে যেন এই বোতলগুলোকে দাফন করে দেওয়া হয়, তা না হলে একটা সময় এসে এই বোতলের কার্যকারিতা শেষ হয়ে যাবে, ওই জিনগুলো কোনো না কোনো ভাবে মুক্ত হয়ে যাবে। তার ওসিয়ত অনুযায়ী মূলত এই বোতল 4টাকে তার কবরের কাছে দাফন করে দেওয়া হয়েছিল। তো যেহেতু বহু আগের কবর, তার হাড়গোড়ও মাটিতে মিশে গিয়েছিল সেই আলেমের, যার কারণে ওখানে কোনো হাড়গোড় পাওয়া যায়নি, কিন্তু ওই বোতলগুলো পাওয়া গিয়েছিল। আর ওখানে কর্মরত শ্রমিকরা ভুল করে গুপ্তধন ভেবে সেই বোতলগুলো খুলে ফেলেছিলেন, আর তাতেই বাধে বিপত্তি। ওই দুষ্টু জিনেরা ওই আশেপাশে চলে যায় এবং যখন এখানে ওয়াশরুমটা তৈরি হয়, এই ওয়াশরুমে তারা আশ্রয় নেয়। মূলত যেহেতু স্কুলে বিকালের পরে শুনশান নীরবতা বিরাজ করে, এই জন্যই মূলত স্কুলের ওয়াশরুম এবং ওয়াশরুমের আশেপাশে তারা আস্তানা গিরেছিল। আর ওই ওয়াশরুমে যেই বাচ্চা মেয়েরা গিয়েছিল তাদের মধ্যে একটু বড়, ক্লাস 5-এর আর কি, এদেরকে অ্যাটাক করেছিল। তো এই ঘটনার পরে মূলত যখন হেডমাস্টার, তখন তো বুঝতে পারেনি কেউ, পরবর্তীতে যখন হুজুরের কাছে শোনেন তখন ওখানে কিছু রুকিয়া পরিচালনা করা হয় এবং এরপর থেকে ওই স্কুলে তেমন কোনো সমস্যা বাচ্চাদের সাথে আল্লাহর রহমতে হয়নি, আলহামদুলিল্লাহ। তবে ছোটখাটো টুকটাক ঘটনা ওর ওই স্কুলের আশেপাশে সন্ধ্যার পরে বা রাতের বেলা মানুষের সাথে ঘটে, যেটা এখনো চলমান রয়েছে। আর এটি আমি শুরুতেই বলেছি যে স্কুলের একদম এক্সাক্ট নামটা আমি বললাম না, যদিও আমাকে জুবাইর ইসলাম ভাই বলেছেন, কিন্তু আমি বললাম না সঙ্গত কারণে। আশা করছি ঘটনাটি ভালো লেগেছে প্রিয় লিসেনার্স। আরেকটা বিষয়, সেটা হলো বাংলাদেশের বিভিন্ন স্কুলে কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে যে একটা বাচ্চা অজ্ঞান হয়ে গেছে, সেই সাথে সাথে সব বাচ্চারা অজ্ঞান হয়ে যাচ্ছে। এইটা এক ধরনের মানসিক রোগ, এইটারও একটা ব্যাখ্যা রয়েছে। কিন্তু এই যে ব্যাপারটি যেটা ঘটলো, এটি কিন্তু ওই টাইপের মানসিক কোনো ব্যাপার নয়, এটা সম্পূর্ণ ডিফারেন্ট একটি ব্যাপার। আর অনেক পুরনো কোনো এই ধরনের কলস বা বোতল, এই জিনিসগুলো আসলে হুটহাট করে খুলে ফেলা উচিত নয়। এটা করলে ভয়ানক বিপদ ঘটে যেতে পারে। এবং যেই ঘটনাটি আমরা, এই ঘটনা মানে এই কি হতে পারে, এই ঘটনার মাধ্যমে আমরা জানতে পারলাম প্রিয় লিসেনার্স। এই জন্য খুব সতর্কতা অবলম্বন করতে হবে। আর আমাদের মধ্যে কারো এই ধরনের আচরণে অস্বাভাবিকতা দেখা গেলে এমনও তো হতে পারে যে সেটা আসলে কোনো ভূত প্রেত রিলেটেড ব্যাপার না, সেটা মেডিকেল সায়েন্সের কোনো ব্যাপার। এই জন্য কিন্তু ডাক্তারও দেখাতে হবে প্রিয় লিসেনার্স, ডাক্তার দেখাতে হবে। ডাক্তাররা যদি রোগ ফাইন্ড আউট করতে না পারেন, সেক্ষেত্রে তো আমরা বিকল্প ব্যবস্থা নিব। কিন্তু ডাক্তার যদি এক্সাক্ট রোগটা ফাইন্ড আউট করতে পারেন, তাহলে কিন্তু এই মেডিকেল ট্রিটমেন্টের দিকে যাওয়া উচিত। দেখা যাচ্ছে যে আমরা ঝাড়ফুঁক করতে করতে এমন একটা ক্ষতি হয়ে গেল, যেটা আসলে মেডিকেল সায়েন্সে যেটা রয়েছে, যে ট্রিটমেন্ট দিয়ে আমরা সেটা সলিউশন করতে পারতাম, সেটা কোনো প্যারানরমাল বিষয় নয়। এই জন্য আমাদেরকে কিন্তু দুই দিকেই চিকিৎসা চালাতে হবে। এই বিষয়টার জন্য আমরা সকলে মাথায় রাখি প্রিয় লিসেনার্স। আমাদের এই ঘটনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে সাবস্ক্রাইব করবেন প্লিজ আমাদের চ্যানেলে। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে ফেলেছেন, অসংখ্য ধন্যবাদ, জাযাকাল্লাহু খাইরান। আমাদের কিন্তু একটি ফেসবুক পেজ এবং গ্রুপ রয়েছে আফনান দ্য হরর ওয়ার্ল্ড নামে, আর এই দুটো লিংক আমরা আমাদের ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি। সেখানে গিয়ে আপনারা আমাদের পরিবারের সদস্য হয়ে যেতে পারবেন। আপনারা আপনাদের মূল্যবান মতামত পোস্ট করে বা কমেন্ট করেও আমাদেরকে জানাতে পারবেন এই পেজ এবং গ্রুপে। আর আপনারা যারা ঘটনা পাঠাতে চান, তারা লিখে অথবা রেকর্ড করে যে কোনো ভাবে ঘটনা পাঠাতে পারবেন afnanthehorrorworld@gmail.com এই ইমেল অ্যাড্রেস। আর ইমেল অ্যাড্রেসের স্পেলিংটাও আমরা আমাদের ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, সেখানে গিয়ে আপনার স্পেলিংটা চেক করে নিতে পারবেন। প্রিয় লিসেনার্স, চলুন চলে যাই আমাদের ৭১ নং এপিসোডের পরবর্তী আরো একটি নতুন ঘটনায়। প্রিয় লিসেনার্স, এখন যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি আমাদেরকে সিঙ্গাপুর থেকে পাঠিয়েছেন সোহান। তার দেশের বাড়ি লক্ষ্মীপুর জেলার সদর উপজেলায়। ঘটনাটি উনি ওনার এক চাচার কাছ থেকে সংগ্রহ করেছেন, আর উক্ত ঘটনাটি তার চাচার সঙ্গে ঘটে যাওয়া একটি ঘটনা।
আর ঘটনাটি যার সাথে ঘটেছে তার নাম জাফর, আমরা জাফর চাচা বলে সম্বোধন করছি। এটি 1992 সালের দিকে ঘটেছিল। তিনি যে এলাকায় থাকতেন সেটি ছিল একদম একটা অজপাড়া গ্রাম। গ্রামের বেশিরভাগ মানুষই ছিল দরিদ্র ও নিম্নবিত্তের মানুষ।